90% ট্রেকাররা এবিসি ট্রেকটি করে ঝিনু হয়ে, তবে আমরা ট্রেকটি করেছিলাম গান্দ্রুক হয়ে। মানে যাওয়ার সময় গান্দ্রুক হয়ে আমরা গিয়েছিলাম এবিসিতে, আর এখন এবিসি থেকে ব্যাক করার সময় ঝিনু হয়ে ব্যাক করব, কারণ ঝিনুতে আছে কিন্তু হট স্প্রিং। আর এই ট্রেকিং করার পর হট স্প্রিং নেওয়ার মজাটাই আলাদা। এবিসি থেকে পোখরা ব্যাক করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তো ফাইনালি এবিসিকে বাই বাই বলে আমরা এখন নিচের দিকে নামতে চলেছি। আগের ভিডিওটি যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, আর বাকি দুটো এপিসোড লিঙ্ক দেওয়া থাকলেও ডিসক্রিপশন বক্সে। যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম, আমরা যে হোমস্টেতে ছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পে, সেই হোমস্টের মালিকের বিহেভিয়ার একদমই ভালো ছিল না, যার জন্য এখানে একটা চার্জিংয়ের সমস্যাও আমাদের সঙ্গে হয়। ক্যামেরা, মোবাইল কিছুতেই তেমনভাবে চার্জ দিতে পারি না। সেই জন্য এমবিসিতে এসে গঙ্গাপূর্ণা হোমস্টেতে আধা ঘন্টা মতো রেস্ট নিলাম, আর তার সঙ্গে ক্যামেরা, মোবাইল সব যতটা পারি চার্জ দিয়ে নিলাম। আজ আমাদের ট্রেকিং রুটটা অনেকটাই লম্বা হতে চলেছে, কারণ 4 দিনের ট্রেকিং রুটটা আমরা ব্যাক করার সময় 2 দিনে কমপ্লিট করব। আজ আমাদের ডেস্টিনেশন বাম্বু। এমবিসি থেকে ডোভান যাওয়ার এই রাস্তাটা বেশ খারাপ, কারণ ল্যান্ডস্লাইড হয়ে আর পরাপর দুটো ওয়াটারফলস থাকাতে রাস্তাটার অবস্থা একদমই ভালো নয়, কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর। বন্ধুরা, একটা কিন্তু রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে এই ভিডিওগুলোকে তৈরি করা, যাতে আপনাদের কাছে প্রতিটা ট্রেক বা ট্রাভেলের সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে পারি আমি। আমরা এখন একটা শর্টকাট নেব। আসবার সময় এই শর্টকাটটা নিয়েছিলাম। এই শর্টকাটটা খুব সুবিধাজনক। আধা ঘন্টা রাস্তা 10 মিনিটে কভার করা যায়। একটু স্টিপ আছে, ওঠার সময় একটু স্টিপ লেগেছিল, কিন্তু নামার সময় তো স্টিপটা লাগবে না। অনেকটাই লম্বা রাস্তা, কিন্তু অনেক ইজি ওয়েতে যাওয়া যায়। একদম খাড়াই রাস্তাটা, দেখতেই পারছেন। এই দেখুন, একদম খাড়াই। বাকি দুজন আসছে পেছন পেছন। আমরা জেনারেলি শর্টকাট ইউজ করি না, কারণ আমরা চাই যে নিজেরটাকে এনজয় করতে করতে যাবো। বাট এবিসি ট্রেকের ট্রেলটা না, সত্যি সত্যি আমাদের অবস্থা খারাপ করে। ওটার সময় শর্টকাট তো একদমই না, খুব স্টিপ হয়, ভীষণ স্টিপ হয়। আমার সময় আপনারা ট্রাই করতে পারেন। আগেই বলেছি 4 দিনের ট্রেকটি আমরা এখন ব্যাক করার সময় সেটা 2 দিনে কমপ্লিট করব। যথারীতি বাম্বু পৌঁছতে আমাদের রাত হয়ে গেল, মানে বেসিক্যালি সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাম্বুতে পৌঁছলাম। তবে বাম্বু পৌঁছে একটা বিপদ ঘটল। বাম্বুতে মাত্র 3টে হোমস্টে, যার জন্য আমরা এখানে এসে কোনো হোমস্টেতেই কোনো রুম পেলাম না। ডাইনিং হলেই রাতটা অ্যাডজাস্ট করব এরকমই কথাবার্তা চলছিল। সেই মুহূর্তে হোমস্টের মালিক যে দিদি আছেন, দিদি সত্যি সত্যি ভীষণ ভালো এবং আমাদের ভীষণ হেল্পও করেছেন। উনি লাস্টে আমাদের টেন্টের ব্যবস্থা করলেন। আমরা 7 জন রাত কাটালাম টেন্টেই। ব্যবস্থা ভীষণই ভালো ছিল, কোনোরকম কোনো প্রবলেম হয়নি। মাথা পিছু 1800 টাকা দিয়ে প্যাকেজে থাকলাম আমরা এখানেই। আপনারা যদি এখানে নাইট স্টে করতে চান অবশ্যই স্টে করবেন বাম্বু লজে। আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন যে আমি এখন এবিসির দিকে যাচ্ছি। রাস্তাটা দেখে তেমনই মনে হচ্ছে তো, বাট একদমই নয়। আমরা এখন নিচে নামবো, মানে বাম্বু থেকে এখন আমরা যাচ্ছি ঝিনুর দিকে। কারণ অনেকের এটাই ধারণা থাকে সাবমিট যাচ্ছি বা বেস ক্যাম্প যাচ্ছি, তখন আমাদের পুরোটাই উঠতে হয় এবং ব্যাক করার সময় পুরোটাই নামতে হয়। এবিসি ট্রেকের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই প্রযোজ্য নয়। আপনি ঠিক যতটা কষ্ট করে হোক এবিসি পৌঁছতে হবে, ততটাই কষ্ট করে আপনাকে কিন্তু আবার ব্যাকও করতে হবে পোখরাতে। পুরো রাস্তাটাই কোথাও আপ এবং কোথাও ডাউন। বেস্ট একটা বিস্তারিত অঞ্চল নিয়ে সেই সিঁড়িগুলো করা আছে। হ্যাঁ,
নিচে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমরা এখন এসছি। অ্যান্ড এটা দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে পুরোটা উঠতে হচ্ছে इंडिया से। हाँ जी, बंगाली लैंग्वेज। हाँ, ब्लॉगर, यूट्यूब चैनल। यस, आप नेपाल से हो ना? कहाँ, पोखरा और काठमांडू? सौरा। हाँ हाँ हाँ, नाम सुना है। नमस्ते। দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের টিলাটা। আমাদের এরকম ভাবেই ওই পাহাড়ের উঁচুটাতে উঠতে হবে, তারপর সেখান থেকে আবার নিচে নামবো। কচু গাছ কেটে এনে সেগুলোকেই এরকমভাবে থেতো করা হচ্ছে, তারপরে রোদে শুকোনো, আর এটা দিয়েই তৈরি হবে কচু গাছের চাটনি, যেটা ভাতের সঙ্গে দেওয়া হয়। ছবির মতো অপরূপ সুন্দর নেপাল। দাদা একজন স্লো ট্রাভেলার, একা একা এবিসি ট্রেক করছেন। পাহাড়ি মানুষদের দৈনন্দিন জীবন দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেক সুবিধা না থাকলেও এই জীবনের আনন্দটা ঠিক অন্যরকম। আমাদের মতো অনেক সুবিধা থেকেই বঞ্চিত এরা, তারপরেও অনেক ভালো আছে এরা, যার জন্যই তো বারবার আমরা ছুটে আসি এদের কাছেই। চোমরং পৌঁছানোর আগে আরও একটা সাসপেনশন ব্রিজ, আর আমাদের এই সাসপেনশন ব্রিজের সামনে আবার শুরু হয়ে গেল রঙ্গলীলা, মানে একটু অক্সিজেন দেওয়ার প্রক্রিয়া। চোমরংয়ের পারমিট অফিস থেকে পারমিট চেক করিয়ে এবার আমরা চললাম ঝিনুর দিকে। যাওয়ার সময় তো একটা অন্যরকম এনার্জি ছিল সবার মনেই, তখন কিন্তু কষ্ট হলেও বুঝতে পারিনি যে আমরা এত সিঁড়ি ভেঙে এবিসিতে পৌঁছচ্ছি। কিন্তু ব্যাক করার সময় মনে মনে ভাবতে হচ্ছে, সত্যি আমরা এত কষ্ট করে এবিসিতে পৌঁছেছিলাম। যে বিষয়টা আমি আপনাদের সেই প্রথম দিন থেকে বলে আসছি ট্রেকিংয়ের, আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে ট্রেকটা করার সময় ঘান্দ্রু হয়ে করব, তার কারণ ঘান্দ্রু হয়ে করলে পরে আমরা উপভোগ করতে পারবো ঘান্দ্রুকের সৌন্দর্যটাকে। আর ব্যাক করার সময় ব্যাকটা করব ঝিনু হয়ে, কারণ যাওয়ার সময় এই ট্রেকিং করার পর হট স্প্রিংটা নিতে পারবো ঝিনু থেকে। ঝিনু পৌঁছতে এখনও আমাদের সময় লাগবে 1 ঘন্টা। এদের 1 ঘন্টা মানে আমাদের তো নয় করে 1.5 ঘন্টা অবশ্যই লাগবে। তবে একটা কথা আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, যারা ঝিনু হয়ে এই ট্রেকটি স্টার্ট করেন, পোখরা থেকে গাড়ি হয়ে তারা চলে আসে ঝিনুতে, এবং ঝিনু থেকে ফার্স্ট দিনেই ট্রেকিং করে পৌঁছে যান চোমরংয়ে। ঝিনু থেকে চোমরংয়ে যাওয়ার সময় এই রাস্তাটায় এত অজস্র পরিমাণে সিঁড়ি আছে, প্রথম দিন কিন্তু ভীষণ কষ্ট হয় তাদের। সুতরাং আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব, আপনারা যদি একটা দিন বেশি নিতে পারেন তাহলে আপনারা হয় ঘান্দ্রু হয়ে ট্রেকটিকে একদিন রেস্ট নিয়ে করুন, আদারওয়াইজ ঝিনু হয়ে করলেও আপনারা পোখরা থেকে ঝিনুতে এসে একটা দিন স্টে করে তারপরেই চোমরংয়ে যান। কারণ এই রাস্তায় এত সিঁড়ি আছে এবং সিঁড়িগুলো এত পরিমাণে উঁচু উঁচু যে সত্যি এটা ভীষণ কষ্টকর। এটা হলো আমাদের ঝিনুর হোমস্টেটা। হোমস্টেটা সত্যি ভীষণ ভালো ছিল এবং হোমস্টের মালিকের ব্যবহারও ভীষণ ভালো। যাই হোক, আমাদের অ্যাজ ইউজুয়াল ঝিনুতে পৌঁছতেও রাত হয়ে গেল। রাতের ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম হট স্প্রিংয়ের দিকে। আমাদের হোমস্টেটি ছিল সবথেকে নিয়ার বাই হট স্প্রিংয়ের। হোমস্টে থেকে 15 থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হট স্প্রিং। হট স্প্রিংয়ে যাওয়ার জন্য একটি টিকিট কাউন্টার আছে, এখান থেকে প্রত্যেককেই টিকিট সংগ্রহ করতে হয়। নেপালের বাসিন্দাদের জন্য টিকিট 50 টাকা করে, বাট ইন্ডিয়ানদের জন্য সেই টিকিট হলো 100 টাকা করে। আমরা 7 জন 7টা টিকিট নিয়ে নিলাম 700 টাকা নেপালি কারেন্সি দিয়ে। আমি এই লাইফে ফার্স্ট টাইম কোনো ন্যাচারাল হট স্প্রিং নিতে চলেছি। বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক কেমন হবে, তবে আশা করি ভালোই হবে যতটা আমি শুনেছি। আর এই হট স্প্রিং যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, বিশ্বাস করুন, ভাষায় বলে বোঝানো যাবে না।
আমি এখন যাচ্ছি ঝিনু হট স্প্রিংয়ের দিকে। নেচারটা এত সুন্দর যে আমি সত্যি সত্যি মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দেখুন এখানকার চারিদিকের এই যে নেচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর এখানকার এই নেচারটা। চারিদিকে পুরো গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। পরিবেশটা এত ভালো, না কোনো ক্রাউড আছে, শুধু পাশ থেকে বয়ে যাচ্ছে একটি পাহাড়ি নদী, জলের আওয়াজ, এই প্রাকৃতিক পরিবেশ, সাথে পাখিদের কিছু ডাক শোনা যাচ্ছে। এত সুন্দর এখানকার পরিবেশটা যে মনে হচ্ছে এখানেই যেন বসে থাকি, বাট কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে আজকে আমাদের এনিহাও পোখরা পৌঁছতে হবে, কারণ আগামীকাল রাতে আমাদের ট্রেন আছে। তো এখানে মনে হচ্ছে যেন 2-3 দিন থাকতে পারলে ভীষণ ভালো হতো। এই নেচার ছেড়ে যেতে সত্যি সত্যি ইচ্ছা করছে না। পৌঁছে গেছি হট স্প্রিংয়ের সামনে, একটি পাহাড়ি নদী আর তার পাশেই তৈরি করা এই ন্যাচারাল হট স্প্রিং। এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, ছেলে হোক বা মেয়ে কারোরই চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না। সব এসে যে যার মতো নেমে পড়লাম গরম জলে। জলটা সত্যি ভীষণ গরম, আমি তো বুঝেই উঠতে পারছি না যে এরকম একটা পরিবেশে এত গরম জল কোথার থেকে আসছে। দেখুন লিটারালি জল থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেকিংটি করে যা কষ্ট হয়েছিল, এই হট স্প্রিংয়ে নামার পর সব কষ্ট যেন এখানে এসে মিলিয়ে গেল। এখানে এসে আরও একটা কথা মনে মনে ভাবছি, কত দেশ থেকে, দূর দূরান্ত থেকে, কত দেশের কত মানুষ, কিন্তু একই জায়গাতে এত পাশাপাশি রয়েছি, আবার একটু পরেই যে যার মতো চলে যাব। ইউএসএ থেকে আসা এই ট্রেকারটি হঠাৎ করে তার ইচ্ছা হলো নদীর ঠান্ডা জলেও একটু স্নান করবেন। বারণ করা সত্ত্বেও ঠিক নেমে গেল নদীর জলে এবং ঠান্ডায় সে কাঁপতে শুরু করলো এবং উঠে আবার চলে আসলো এই গরম জলে। ঝিনু থেকে হট স্প্রিং নিয়ে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এখান থেকে সাসপেনশন ব্রিজটা ক্রস করব, দেন তারপর গাড়িতে উঠব। আজ আমাদের ট্রেকিং এখানেই শেষ হতে চলেছে, এবিসি ট্রেক। এটা হচ্ছে এখানকার ভিউ। ওই যে টপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কান্দ্রুক, যেখানে আমরা আসবার দিন ছিলাম, ওখানে স্টার্ট করেছিলাম ট্রেকটা। আর আজকে আমরা এখন শেষ করব ঝিনু দিয়ে। 300 মিটার লম্বা সেই সাসপেনশন ব্রিজটি, কি অপূর্ব এখানকার প্রাকৃতিক ভিউ, আর তার সঙ্গে তাজ্জব করা এই সাসপেনশন ব্রিজটি। ঝিনু থেকে পোখরা যাওয়ার সময়ও আমাদের ফেস করতে হলো একটা প্রবলেম। এই ট্রিপে এসে প্রবলেম যেন আমাদের পেছনেই ছাড়ছে না। যে গাড়িটি আমাদের পিক আপ করার জন্য আসবার কথা ছিল, গাড়িটি আসেনি। সুতরাং অন্য গাড়ি না পেয়ে আমরা পেয়ে গেলাম তখন বাস। 600 টাকা করে মাথা পিছু বাস ভাড়া দিয়ে আমরা উঠে পড়লাম বাসে। তবে রাস্তাটি এত জঘন্য, এত খারাপ, বাসের মধ্যে বসে সবাই তো লিটারালি ভয় পাচ্ছিলাম এই না বাসটি উল্টে যায়। কিন্তু আমাদের হাতে অন্য কোনো অপশনও ছিল না, তাই অগত্যা আমাদের ফিরতে হলো বাসে করে। সত্যি বলছি, এই রাস্তাটা বাসে করে যাওয়াটা ভীষণ প্যাথেটিক। যাই হোক, অবশেষে সূর্য ডোবার আগে আমরা এসে পৌঁছলাম হোটেল গ্রিন পার্কে, যেটি আছে লেক সাইডে। ফার্স্ট নাইট পোখরাতে স্টে করেছিলাম ঠিক এই হোটেলটাতে এসেই। হোটেলটা ভীষণ ভালো, সাজানো গোছানো, অনেক বড় জায়গা আছে, রুমগুলোও সুন্দর, রেস্টুরেন্টটাও সুন্দর, এবং হোটেল ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে। সঙ্গে পেয়ে যাবেন গরম জল, সব কিছুর সুযোগ সুবিধা। পোখরাতে এসে আপনারা কিন্তু নির্দ্বিধায় থাকতে পারেন এই হোটেলটিতে,
এবং রাত্রেবেলা আপনারা চাইলে বারবিকিউয়েরও অপশান পেয়ে যাবেন। এছাড়াও পোখরা সাইট সিন, পোখরায় যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, পোখরা লেক এবং সাইট সিনের জন্য গাড়ি ভাড়া সব কিছুই অ্যারেঞ্জ করে দেবেন এই হোটেলের দাদা, জাস্ট একবার বলার দেরি। বিকেলে এসে আমাদের খিদে পেয়েছিল, চটপট মোমো অর্ডার করলাম। এই হোটেলের যে মালকিন আছে সেই বৌদি আমাদের বানিয়ে দিল মোমোটা ভীষণ ভালো ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে একটু শপিং করার জন্য। মার্কেটে এসে খেয়ে দেখলাম নেপালি ফুচকা এবং ঝালমুড়ি। পোখরার লেক সাইড মার্কেটটা ভীষণ ভালো। আপনি কিছু শপিং না করলেও যদি 3 থেকে 4 ঘন্টা ঘুরেও বেড়ান তাতেও আপনার টাইম কোথার থেকে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজ আমাদের নেপালে লাস্ট দিন, সুতরাং লাস্ট নাইটটা আমরা একটু হইহুল্লোড় করেই কাটালাম। সারা রাত বসে বসে বারবিকিউ, নাচ গান, গল্প এইসব করেই কাটলো ভোর 4টে অবধি। যতই রাত গড়াচ্ছিল প্রত্যেকের মনে একটা দুঃখের ছায়া দেখা যাচ্ছিল, কারণ এটাই আমাদের ট্রিপের লাস্ট নাইট। কাল থেকে আবার যে যার মতো গিয়ে কাজে লেগে পড়তে হবে। 12টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজ আমাদের এই ট্রিপের লাস্ট দিন। সবাই রেডি হয়ে সকালে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে পোখরা লেকের উদ্দেশ্যে। আমরা এখনও পোখরা লেকটাকেই দেখিনি, টাইমও নেই। তারপরও যাওয়ার সময় একটা দর্শন পোখরা লেকের। সবাই এসে এখানে কিছু ফটো নিয়ে নিলাম এবং গাড়িতে করে উঠে পড়লাম রাক্সোলের উদ্দেশ্যে। তো এটা ছিল আমাদের এবিসি ট্রেকের পুরো গল্প। ভালো লাগা না লাগা, প্রবলেম সব কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিতে পারেন।